ইউক্রেনে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া এবং ইতিমধ্যেই হাসপাতালগুলোতেও বেছে বেছে হামলা চালানো হচ্ছে। ইউক্রেনে ধারাবাহিক আক্রমণ রাশিয়ার প্রায় 500টি ড্রোন হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে। ইউক্রেনের হাসপাতালে প্রসূতি বিভাগে আছড়ে পড়েছে রুশ বোমারু ড্রোন। প্রত্যাঘাতের ভয়ে বন্ধ মস্কোর সমস্ত বিমানবন্দর। ইউক্রেনের হাসপাতালে প্রসূতি বিভাগে আছড়ে পড়ল রাশিয়ার বোমারু ড্রোন। প্রত্যাঘাতের ভয়ে বন্ধ করা হয়েছে মস্কোর সমস্ত বিমানবন্দর। সোমবারই কিন্তু ইউক্রেনের ওপর একের পর এক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। এই পাল্টা আঘাত এবং প্রত্যাঘাতে রীতিমতো ত্রস্ত সেখানকার বাসিন্দারা। আর এই মুহূর্তের পরিস্থিতির জন্য আমরা কথা বলি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, গত 3 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ঘাত প্রত্যাঘাত লেগেই রয়েছে, এর শেষ কোথায়? দেখো, শেষ তখনই যখন রাশিয়া মনে করবে যে তাদের ওপর যে হামলা হয়েছিল, রাশিয়ার সেনাঘাঁটিতে যখন হামলা হয়েছিল, তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমান বা তার বেশি ক্ষতি যখন ইউক্রেনের হবে তখনই। কারণ ভ্লাদিমির পুতিনকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে 4000 কিলোমিটার ভেতরে কি করে ঢুকলো ইউক্রেনের ড্রোন এবং সেই ড্রোন কিভাবে হামলা চালিয়েছিল। রাশিয়ার মতো একটা শক্তিধর দেশের সেনাঘাঁটিকে অন্তত 4টে সেনাঘাঁটিকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছিল। এই প্রত্যাঘাতের আগুনে জ্বলছিল রাশিয়া এবং তারপর প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করা এবং লাগাতার ইউক্রেনের উপর ড্রোন হামলা সোমবারও হয়েছে এবং আজকেও হচ্ছে। ফলে এই মুহূর্তে ইউক্রেন কিন্তু ভয়ে তটস্থ। এমনকি এই কিভেও আক্রমণ হয়েছে। ইউক্রেনের একটা বড় অংশ, মানে একটা এলিট ক্লাসের একটা বড় অংশ কিন্তু এই কিভ অঞ্চলে বসবাস করে। এছাড়াও তাদের যে সেক্টরাইজড সেক্টরগুলো রয়েছে, স্পর্শকাতর এলাকাগুলো রয়েছে, সেখানেও কিন্তু রাশিয়া একইভাবে আক্রমণ করে চলেছে এবং ড্রোন হামলার এই সামনে পড়ে ইউক্রেনের কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ কি সে হয়তো রাশিয়াই পরে জানিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে কিভে কার্যত দাপট দেখাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী। আমরা জানি যে কয়েকদিন আগেই মধ্য ইউক্রেন দখল করেছে রাশিয়া, মধ্য ইউক্রেনও দখল হয়ে গেছে। ফলে কোথাও না কোথাও একটা যথেষ্ট চাপের রয়েছে ইউক্রেন, এ কথা বলে দেওয়া যায়। এবং এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ইউক্রেন রয়েছে। নিশ্চয়ই জেলেনস্কি কোনো প্ল্যান তৈরি করবেন কিভাবে আটকানো যায় বা রাশিয়ার সঙ্গে কথা বলা যায় কিনা। কারণ কয়েকদিন আগে ইস্তানবুলে দু দেশের মধ্যে বৈঠক হয়েছিল। ইস্তানবুলের বৈঠকে রাশিয়া কিন্তু সিজ ফায়ারের কথা বলেছিল, অর্থাৎ বন্ধ হোক এটা চিরতরে। কিন্তু সেখানে ইউক্রেন বলেছিল আমরা চিন্তা ভাবনা করে দেখছি, আমরা রিভাইজ করবো ব্যাপারটা। এইখানেই কিন্তু একটা ইগো হার্ট করে পুতিনের এবং তারপর তিনি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি দখল করবেন। ফলে যা পরিস্থিতি তৈরি হওয়ার সেটাই কিন্তু তৈরি এই মুহূর্তে হয়েছে এবং একটা উদ্বেগজনক। সুচারু, তুমি কি সঙ্গে আছো? হ্যাঁ, জুলেখা, সেই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই চলছে এই মুহূর্তে ইউক্রেন। ফলে রাশিয়া এটাকে ইগোতে নিয়েছিল এবং অবশ্যই এই যে সিজ ফায়ারের কথা বলবার পরও ইউক্রেনের রাজি না হওয়া, এই গোটা পরিস্থিতি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা যথেষ্ট টাফেল সিচুয়েশন তৈরি হয়েছে এবং মধ্য ইউক্রেন আগেই দখল হয়েছে। এই মুহূর্তে কিন্তু ইউক্রেনের ওয়েস্টার্ন পার্টে এক বড় আঘাত আনছে রাশিয়া ড্রোন হামলার মাধ্যমে। বেশ সুচারু, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার ফিরবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস বাবু, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ, ক্রমাগত ঘাত এবং প্রত্যাঘাত, আর তার ফলে সাধারণ মানুষ, নিরীহ মানুষ, তাদের এই যে প্রাণহানি কবে থামবে আমরা জানি না। সবটা নিয়ে আপনার কি মনে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব পড়তে পারে? প্রথমত বলিনি যে এই দু দেশের উপর কি প্রভাব পড়বে। প্রথমত যে যুদ্ধের যে শুরু হয়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে, 3 বছর 3 মাস হয়ে গেল এবং সেখানে জেলেনস্কির একটা অদূরদর্শিতা ছিল। রাশিয়া ন্যাটোর অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি পেয়ে তিনি রাশিয়ার বিরোধিতা করেছিলেন এবং রাশিয়া তার প্রত্যুত্তর দিয়েছে। এর ফলে ইতিমধ্যে কয়েক লক্ষ লোক ইউক্রেন ছেড়ে প্রতিবেশী পূর্ব ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, প্রায় বিভিন্ন খনিজ সম্পদের উপর আক্রমণ হয়েছে, হসপিটাল, স্কুল, কলেজ এবং সাধারণ মানুষের উপর আক্রমণ হয়েছে, সিভিলিয়ানদের উপর ইউক্রেনের প্রচুর ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম গত সপ্তাহে যখন ইউক্রেন
রাশিয়ার 5টা বিমান ঘাঁটিতে আক্রমণ করলো, 40টি ফাইটার জেট ধ্বংস করলো, এয়ার ডিফেন্স সিস্টেমকে চ্যালেঞ্জের সামনে দাঁড় করালো, তখন এটা প্রত্যাশিত ছিল রাশিয়া রিটালিয়েট করবে এবং রাশিয়া রিটালিয়েট শুরু করে দিয়েছে। ফলে এর ফল হবে ভয়াবহ, অর্থাৎ আগামী দিনে ইউক্রেন একটি রাষ্ট্র হিসাবে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন। এবার আসি রাশিয়ার প্রসঙ্গে, যে রাশিয়াকে এর আগে বেশি একটা আক্রমণ করতে পারেনি ইউক্রেন, এবং রাশিয়ারও কিন্তু প্রচুর সেনা মারা গিয়েছে এই যে যুদ্ধে, এবং রাশিয়ার আয়তন অনুযায়ী সেনার সংখ্যা কিন্তু ততটা নয় যতটা আয়তন। কিন্তু এই রাশিয়া এখন প্রত্যাঘাত করতে গিয়ে যেটা হচ্ছে, রাশিয়া নিজেও আশঙ্কা করছে যে পুতিন যে রাশিয়ার যে বড় বড় বিমানবন্দর আছে, সেন্ট পিটার্সবার্গ, মস্কো, এগুলোতে আক্রমণ করতে পারে এবং আক্রমণ হয়তো করবেই। কিন্তু এতদিন পর্যন্ত যে যুদ্ধ হলো, রাশিয়ার খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বিগত কয়েক বছরে। কারণ আমি 2023 থেকে 25-এর মধ্যে 3বার এই যুদ্ধের মধ্যে আমি 3বার রাশিয়াতে গিয়েছি, সেন্ট পিটার্সবার্গ, মস্কো এবং সাইবেরিয়া। তা আমি দেখেছি রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে যুদ্ধ নিয়ে অতটা ভীতি ছিল না, মানে তারা আক্রান্ত হওয়ার ভয়। কিন্তু আমি দেখেছি, কিন্তু তাদের অর্থনৈতিক আশঙ্কা একটা ছিল যে যুদ্ধের ফলে রাশিয়া যে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছে, আন্তর্জাতিক যে সুইফট সিস্টেম থেকে, ইন্টারন্যাশনাল সুইফট সিস্টেম থেকে রাশিয়া আলাদা হয়ে গিয়েছে। ফলে রাশিয়ার ট্রেড হয়, ইন্টারন্যাশনাল ট্রেড মাত্র কয়েকটি দেশের সাথে হয়, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, চায়না এবং কয়েকটি দেশের সাথে হয়। তাদের অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে যে প্রভাব, সেটা বলবো যে সাপ্লাই চেইন যেটা আবার বাধাপ্রাপ্ত হবে, এবং ইউরেশিয়ান যে রিজিয়নটা রয়েছে, অঞ্চল রয়েছে, এবং সেন্ট্রাল এশিয়ান যে অঞ্চল রয়েছে, সেখানেও তার একটা প্রভাব পড়তে পারে। পাশাপাশি যে এই যুদ্ধ যদি না থামে, তাহলে যেটা পরিণতি হবে সেটা হচ্ছে আগামী দিনে যদি আমেরিকা এর মধ্যে হস্তক্ষেপ না করে, তাহলে এই যুদ্ধ থামার সম্ভাবনা নেই। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে একটি সিজফায়ারের বার্তা দিয়েছিলেন, এবং জেলেনস্কি গিয়েছিলেন আমেরিকাতে আলোচনা করতে। আলোচনা ফলপ্রসূ হয়নি, এবং গত মাসে থার্ড একটি কান্ট্রিতে 2 দেশের প্রতিনিধিরা মিলিত হয়েছিল, সেটা ফলপ্রসূ হয়নি। কিন্তু যেই শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানে শান্তির প্রক্রিয়া ভেস্তে যাবে। কারণ হচ্ছে জেলেনস্কি যেই মানে বোকামোটা করলেন গত সপ্তাহে, যেভাবে রাশিয়ার উপর আক্রমণ করলেন, এতে প্রমাণিত যে এই যুদ্ধ চলতে থাকবে। কারণ হচ্ছে ঘাত প্রতিঘাত চলতে থাকবে। ফলত আগামী দিনে রাশিয়ার যে সাধারণ জনগণ, তাদের উপর হামলা হবে, সেটা কম হলেও কিন্তু হবে। কারণ জেলেনস্কি ছেড়ে দেবেন না, কারণ তার হারানোর কিছু নেই। সুতরাং যুদ্ধটা থামাটা আশু প্রয়োজন। আমার মনে হয় যে সমৃদ্ধ জাতিপুঞ্জ একটা ভূমিকা পালন করা প্রয়োজন এই ক্ষেত্রে, কারণ এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে আসবে না। আর ন্যাটোর ভূমিকা সন্দিহান, কারণ ন্যাটো শান্তির কথা বলবে না। ন্যাটো যদি অন্তর্ভুক্ত হয় পরোক্ষভাবে, সেটা কিন্তু যুদ্ধকে আরো বাড়িয়ে তুলবে। সুতরাং এই অবস্থায় আমার মনে হয় যে দেশগুলো শান্তি চায়, তাদের এগিয়ে আসা উচিত 2 দেশকে বোঝানো যে আর যাতে জনহানি না ঘটে। কারণ এর প্রভাব কিন্তু অন্যান্য দেশের উপরেও আসবে। কারণ রাশিয়া একটা বড় সাপ্লাই চেনের মাধ্যম আমাদের সারা বিশ্বের, তার বিভিন্ন খনিজ, তার টেকনোলজি, তার ক্রুড অয়েল, এগুলোকে সাপ্লাই করে। সুতরাং সেখানে যদি রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়, আগামী দিনে কিন্তু বিশ্বের তেলের দাম বাড়তে পারে এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুচারু, আমরা কথা বলছিলাম দেবাশিস বাবুর সঙ্গে, এবং দেবাশিস বাবু যেমনটা বলছিলেন, রাশিয়াতে আক্রমণ চালিয়ে ইউক্রেন কি ভুল করলো সেটাই মনে হচ্ছে, এবং সেই ভুলের খেসারত কি এতটা বড়ভাবে ফিরে আসলো ইউক্রেনের উপর? সুচারু, একদম ভুলের খেসারত দিতে হচ্ছে। তার কারণ জেলেনস্কি নাকি 1.5 বছর ধরেই প্ল্যানিং করেছিলেন যে রাশিয়ার উপর একটা আক্রমণ আনতে হবে। এর পেছনে নিশ্চয়ই ইউরোপিয়ান বিভিন্ন এজেন্সি রয়েছে, না হলে ইউক্রেনের মতো দেশ রাশিয়ার উপর এই আক্রমণ করার ভাবনাও আনতে পারবে না নিজের মনে। ফলে সেই জায়গাটা তারা তৈরি করে, এবং তারপর রাশিয়ার 4000 কিলোমিটার ভেতরে ঢুকে গিয়ে প্রত্যাঘাতের পরিবেশ তৈরি করে সেখানে ড্রোন হামলা করে রাশিয়ার সেনাঘাঁটিকে তছনছ করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। ফলে সেটারই জবাব তারা পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি আবার বললাম, মধ্য ইউক্রেন দখল হয়ে গেছে। আজকে কিভ অঞ্চলের উপর আক্রমণ চলছে, ড্রোন হামলা চালাচ্ছে। হয়তো আগামীতে রাশিয়ার অন্য কোনো পরিকল্পনা রয়েছে। এই পরিস্থিতিতে কিছুদিন আগেও ইস্তানবুলে একটা সিজ ফায়ারের কথা বলেছিল রাশিয়া, কিন্তু ইউক্রেন সেখানে রাজি হয়নি। তারা নানা কারণ দেখিয়েছিল, এবং রাশিয়ার প্রস্তাব তারা রিভাইজ করে দেখে জানাবে বলেছিল বৈঠকে। ফলে সেটাই হচ্ছে। এবং এই মুহূর্তে পুতিন বলে দিয়েছেন যে অল আউট অ্যাকশনে যেতে হবে, এবং ড্রোন হামলার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে ইউক্রেন প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছে। ফলে ইউক্রেন রাষ্ট্রটা থাকবে কিনা সেটা বড় প্রশ্ন, যেটা খানিকক্ষণ আগেই বিশেষজ্ঞ বলছিলেন যে এই মুহূর্তে আমেরিকাকে হস্তক্ষেপ করতে হবে, এবং সেই হস্তক্ষেপ হলে হয়তো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এই যে 1.5 বছর ধরে চলা যুদ্ধ,
যাতে দুদেশেরই ক্ষতি হয়েছে, হয়তো ক্ষতির সংখ্যা বেশি ইউক্রেনের, কিন্তু রাশিয়ারও ক্ষতি হয়েছে। ফলে এই মধ্যস্থতা যদি আমেরিকা করে তাহলে হয়তো ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের একটা নিষ্পত্তি হলেও হতে পারে, নয়তো ইউক্রেনের জন্য আগামী কয়েক ঘন্টা এবং আগামী কয়েকদিন দুর্ভাগ্যই অপেক্ষা করছে, কথা বলা যায়। বেশ, নজর থাকবে সুচারু, নজর রাখো। আপাতত ধন্যবাদ। এবং আমেরিকা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে হস্তক্ষেপ করবে কিনা সেটাই এখন দেখার।